আসসালামু আলাইকুম। বিসিএস জেনারেল গাইডলাইন সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। এই সিরিজে আমরা বিসিএস এর একটা জেনারেল গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এটা ছাড়াও আমরা আরো কিছু প্লেলিস্ট নিয়ে আসব, যেখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টের টপিক ধরে ধরে টপিক ভিত্তিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এবং অচিরেই ভিডিওগুলো আপনারা আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে পেতে যাচ্ছেন। তো আপনি যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে অবশ্যই ফলো দিয়ে রাখুন, এবং আপনি যদি আমাকে ইউটিউব থেকে দেখেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো আমরা আমাদের ভেরি ফার্স্ট ভিডিওতে যে কথাটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের কাছে গাইডলাইন চান। এতটুকু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু স্টুডেন্টরা সাজেশনও চাইতে আসেন। সাবজেক্ট ওয়াইজ সাজেশন, টপিক ওয়াইজ সাজেশন, বিভিন্ন রকমের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাজেশন চান। তো আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা একটা যুদ্ধে নেমেছেন, এটা একটা কম্পিটিটিভ এক্সাম। বিসিএস বলেন বা সরকারি অন্য যে কোনো চাকরি বলেন না কেন, চাকরির পড়া এবং একাডেমিক পড়ার মধ্যে অনেক তফাৎ রয়েছে। আপনি যখন ইউনিভার্সিটিতে পড়তেন কিংবা এইচএসসি পরীক্ষা দিয়েছেন, এসএসসি পরীক্ষা দিয়েছেন, তখন কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়ে গেলে হয়তো আপনার হয়ে যেত। ইভেন স্যাররা যখন মার্কিং করতেন তখন ওই দয়া মায়া রেখেই মার্কিংটা করতেন, কেননা নিজের স্টুডেন্ট কিংবা বোর্ড পরীক্ষা একটু ভালো মানে কেরিয়ারের একটা প্রশ্ন, তো ওই রকমভাবেই মার্কিংটা করতেন। কিন্তু জব এক্সাম হচ্ছে আপনাকে বাদ দেওয়ার একটা পরীক্ষা। জব এক্সাম যত না আপনাকে কোনো একটা সার্ভিসে যুক্ত করার পরীক্ষা, তত বেশি আপনাকে বাদ দিয়ে দেওয়ার একটা পরীক্ষা। এটা আমি কেন বলছি শুনুন। বিসিএসে প্রত্যেক বছর বিসিএসে প্রায় 3.5 থেকে 4 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়। জেনারেল ক্যাডারে মাত্র 500 জন জেনারেল ক্যাডার হয়। তাহলে চিন্তা করুন, 4.5 লক্ষ থেকে আপনি হচ্ছেন গিয়ে মাত্র 500 জন টিকছেন। তার মানে ম্যাক্সিমামই আমি বাদ দেওয়ার একটা মিশন চালিয়েছি। পিএসসি কি করলো? একটা বাদ দেওয়ার মিশন চালিয়েছে। এরকম অন্যান্য অর্গানাইজেশনে যখন পরীক্ষা নেয় তখন একটা বাদ দেওয়ার মিশন চালায়, কারণ এত মানুষকে আমি চাকরিতে নিতে পারবো না। কিন্তু আপনি যখন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছেন তখন হচ্ছে অনেক পোস্ট ছিল, যেমন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে 1000, 2000, 3000 এরকম ছিল। আবার আমি যদি বলি, আপনার যে একাডেমিক এক্সামগুলো, সেখানে আপনি আপনার ইউনিভার্সিটির স্যার আপনার উপর দয়া মায়া করেছে। তো এখন ওই সুযোগটা থাকছে না, আপনাকে বাদ দিয়ে দেবে। তার মানে আপনি একটা কম্পিটিটিভ এক্সামে এসেছেন। এই এক্সামটা উতরানোর জন্য আপনাকে অলওয়েজ অলওয়েজ মাথায় রাখতে হবে যে কোনো সাজেশন নেই। যত বেশি পড়া যায়, যত বেশি পড়া অ্যাবজর্ভ করা যায়, যত বেশি পড়া অনুসন্ধান করা যায়, সেই চেষ্টা আপনি করবেন। আপনি কখনো বলবেন না যে ভাইয়া আমাকে সাজেশন দেন, আপনি আমাকে বলবেন ভাইয়া আমি এই এই জিনিসগুলো কভার করেছি, আমার আর কি বাদ রয়ে গেল যেটা আমার পড়া উচিত ছিল। আপনি আমাকে বলবেন ভাই আর কি জিনিস পড়া যায় যেই জিনিসটা আমি বাদ দিয়ে দিয়েছি। এজন্য সবসময় মাথায় রাখবেন, প্রথম কথা সেটা হচ্ছে নো সাজেশন। কোনো সাজেশনের পিছনে ছুটবেন না। যদি অন্য কেউ সাজেশন দেয় সেটাও ফলো করার দরকার নেই। আপনি যদি গত 45তম বিসিএস থেকে প্রশ্নের প্যাটার্ন দেখেন বিসিএস এ, তাহলে একজন স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কোনো নির্দিষ্ট প্যাটার্ন ফলো করা হচ্ছে না, কোনো নির্দিষ্ট সাজেশনে কাজ হচ্ছে না। কিছু কিছু সাবজেক্ট মিলে যায়, যেমন আমি ফর এক্সাম্পল বিসিএস সায়েন্সের যে রিটার্নটা, সেটার কথা যদি বলি, অনেক কোশ্চেন দেখা যাচ্ছে প্রিভিয়াস থেকে কমন পড়ে যাচ্ছে। এটা হতে পারে, কিন্তু মানে আমার প্রস্তুতি ওই জায়গাটাতেই শুধু আটকে থাকবে, এরকম হওয়া চলবে না। সেকেন্ড কথা হচ্ছে, আপনি পিএসসি একটা সিলেবাস দিয়ে দিয়েছে, সেই সিলেবাসটা স্টেপ বাই স্টেপ ধরে ধরে কমপ্লিট করুন, কোনো কিছু বাদ দিবেন না। এরপর শুধু সিলেবাসটা কমপ্লিট করলেই হবে না, সিলেবাসের বাইরের অনেক প্রশ্ন কিন্তু বিসিএস এক্সামে আসে। সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে। সেই অ্যানালাইসিসটা আপনি কিভাবে করবেন আমি যদি আপনাকে বলি, যেমন একটা এক্সাম্পল দিই, এক কথায় প্রকাশ কিংবা বাগধারা কিংবা ম্যাথের ত্রিকোণমিতি, এই জিনিসগুলো কিন্তু সিলেবাসে উল্লেখ করা নেই, কিন্তু এই জিনিসগুলো কিন্তু বিসিএস পরীক্ষায় এসেছে। তাহলে আপনি কি করবেন? আপনাকে বিসিএস এর কোশ্চেনগুলোও ঘেটে ঘেটে দেখতে হবে যে সিলেবাসের বাইরের কোনো টপিকও কখনো পরীক্ষায় এসেছে কিনা। সেই জিনিসগুলো আপনাকে কিন্তু পড়ে নিতে হবে, কাভার আপ করে নিতে হবে। কাজে আমরা যদি সকল জিনিসগুলো একটু সাম আপ করতে চাই, সেটা হচ্ছে যে অ্যাকোয়ার নলেজ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। যত বেশি নলেজ গেইন করা যায়, আপনি কখনোই বলবেন না যে আমার কি পড়া উচিত, বরং আপনি প্রশ্ন করবেন আমার কি বাদ গেল এতগুলো পড়ার পরেও। তাহলে এই কম্পিটিটিভ এক্সামগুলো খুব সহজে আপনি উতরাতে পারবেন। আসলে হার্ড ওয়ার্কিং পারসন এবং মেধাবী পারসনের মধ্যে ফারাক এই জায়গাটাতেই, হার্ড ওয়ার্ক দিয়ে মেধাকে বিট করা যায়। যদি মেধাবীরা হার্ড ওয়ার্কিং পারসন না হয়, তাহলে সে কিন্তু এই রেসে অনেক পিছিয়ে যাবে। কারণ এত ডিটেলস পড়া, এত বিস্তারিতভাবে পড়া, এত বেশি পড়া, এত বড় একটা সিলেবাস কভার করার পরেও সিলেবাসের বাইরের জিনিসগুলো নিয়েও অ্যানালাইসিস করা বা পড়া, সেই কাজটা যদি না করা হয় তাহলে একজন মেধাবীও কিন্তু পিছিয়ে পড়বে। কিন্তু একজন হার্ড ওয়ার্কিং পারসন এত কিছু কভার করার মাধ্যমে, নিজেকে শানিত করার মাধ্যমে এই যুদ্ধে কিন্তু অনেক বেশি এগিয়ে যাবে। ধন্যবাদ, গুড লাক, আল্লাহ হাফেজ।